আজ তোমাদেরকে চাণক্য বা কৌটিল্য সম্পর্কে কিছু জানা ও অজানা কথা শোনাবো। চাণক্য বা কৌটিল্য ছিলেন তক্ষশিলার এক ব্রাহ্মণ। তিনি ছিলেন সুপণ্ডিত ব্যক্তি, দার্শনিক, রাজনীতিবিদ, সুচিন্তক এবং রাজ পরামর্শদাতা। তিনি নিজের সম্পর্কে কোনো চিন্তা করতেন না। একজন রাজা দেশের জন্য কি করবেন, কি করতে পারেন, কি করা উচিত, সেই সম্পর্কে তিনি সর্বদা পরামর্শ দিতেন। ব্যক্তিগতভাবে মানুষ তাদের দৈনন্দিন জীবনে কিভাবে কাটাবেন, কিভাবে চলবেন, সেই সম্পর্কে তার সুচিন্তিত পরামর্শ আজও আমরা অনুসরণ করি। চাণক্য নীতি বা চাণক্য শ্লোক আমাদের কাছে আজও খুবই সমাদৃত হয়ে আছে। তো যাই হোক, এই চাণক্য বা কৌটিল্য একবার নন্দরাজ ধননন্দের রাজসভায় গিয়েছিলেন। নন্দরাজ ধননন্দকে কতকগুলি বিষয়ে পরামর্শ দেবেন বলে, কিন্তু ভরা রাজসভায় দাম্ভিক রাজা চাণক্য বা কৌটিল্যকে অপমান করেন, তিরস্কার করেন। এর দুটি কারণ ছিল। এক, দাম্ভিক রাজা চাণক্যের পরামর্শ নিতে অপরাগ ছিলেন। আর দুই, চাণক্য দেখতে সুদর্শন না থাকায় তাকে মেনে নিতে পারেনি। তো যে কারণেই হোক, অপমানিত চাণক্য রাজসভা থেকে ফেরার পর তিনি প্রতিজ্ঞা করেন যেভাবেই হোক নন্দরাজ ধননন্দকে সিংহাসনচ্যুত করবেন। তো এই সময় চাণক্য দেখলেন মৌর্য বংশের চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন এমন এক ব্যক্তিত্ব যার মধ্যে তিনি খুঁজে পেলেন বীরত্ব ও বীর রাজার কিছু গুণ। তখন চন্দ্রগুপ্ত মৌর্যকে তিনি পরামর্শ দেন এবং তার পরামর্শেই চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করে মগধে নন্দ বংশের জায়গায় মৌর্য বংশ স্থাপন করেন। যে ধননন্দের প্রতিপত্তি ও প্রভাবের কথা শুনে আলেকজান্ডারের সৈন্য বিপাশা নদী পার হয়ে নন্দরাজ ধননন্দকে আক্রমণ করতে ভয় পেয়েছিল, সেই নন্দরাজকে পরাজিত করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এরপর চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্য বা কৌটিল্যকে করেছিলেন তার প্রধানমন্ত্রী এবং আমৃত্যুকাল চাণক্যের পরামর্শ অনুযায়ী রাজকার্য পরিচালনা করতেন। এখন চাণক্যের এই সুনাম, নাম, খ্যাতি দেশের তো বটেই, দেশের বাইরেও বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে শুরু করল। দেশ বিদেশের বিভিন্ন পণ্ডিত চাণক্যের কথা শুনে
বিস্মিত হয়ে গেলেন। একবার একদল পণ্ডিত ঠিক করলেন যে তারা চাণক্যের সাথে দেখা করবেন এবং দেখবেন যে কেন চাণক্যের এত সুনাম, কেন মানুষ চাণক্যকে এত ভালোবাসে, এত শ্রদ্ধা করে। নির্ধারিত দিনে পণ্ডিতবর্গ চাণক্যের ঘরের সামনে এলেন। চাণক্য তখন রাজকার্য করছিলেন। খবর পেয়ে চাণক্য ঘরের বাইরে গেলেন এবং পণ্ডিতবর্গকে সসম্মানে নিজের ঘরের মধ্যে ডাকলেন এবং সসম্মানে তাদেরকে বসতে দিলেন। পণ্ডিতরা এসে দেখলেন যে চাণক্য একটা বড় প্রদীপ জ্বালিয়ে, এখন তখনকার দিনে তো আর ইলেকট্রিসিটি ছিল না, তাই বড় একটা প্রদীপ জ্বালিয়ে তিনি রাজকার্য করছিলেন। চাণক্য কি করলেন, ওনাদেরকে বসতে দিয়ে একটা ছোট্ট প্রদীপ জ্বালালেন এবং অল্প একটু তেল দিলেন, আর যে বড় প্রদীপটা জ্বালানো ছিল সেটাকে নিভিয়ে দিলেন। পণ্ডিতরা অবাক হয়ে গেলেন এবং মনে মনে অপমান বোধ করলেন। বড় প্রদীপ জ্বলছে, তার আলোটাও অনেক বড়, শিখাটাও বড়, আলোর ঔজ্জ্বল্যও বেশি, ফলে খুব ভালোভাবেই সবাইকে দেখা যাচ্ছিল। কিন্তু একটা ছোট প্রদীপ জ্বালানোর ফলে যে পণ্ডিতবর্গ এসেছিলেন তাদেরকে ঠিক সুন্দরভাবে দেখা যাচ্ছিল না। এতে পণ্ডিতরা অসন্তুষ্ট হলেন। পণ্ডিতবর্গের মধ্যে একজন জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আমরা এসে দেখলাম একটা বড় প্রদীপ জ্বলছে, তো আমরা আসার পর আপনি বড় প্রদীপটা জায়গায় আর একটি ছোট প্রদীপ জ্বালালেন এবং বড় প্রদীপটিকে নিভিয়ে দিলেন। এতে করে পুরো ঘরটায় আলো কমে গেল এবং খুব পরিষ্কারভাবে দেখাও যাচ্ছে না। আপনি কি আমাদের আশাটা ভালো মনে নিতে পারলেন না? চাণক্য বা কৌটিল্য তখন মৃদু হাসলেন আর বললেন, আসলে আমি রাজকার্য করছিলাম, কিছু লেখালেখি করছিলাম, তার জন্যে একটু বেশি আলোর দরকারও হচ্ছিল। যে প্রদীপটা জ্বলছিল ওটা রাজার দেওয়া প্রদীপ এবং যে তেল ও সুলতাটি ছিল সেটিও রাজার। আর আপনারা এসেছেন আমার সাথে ব্যক্তিগত আলাপচারিতা করার জন্য, যেটা আমার অত্যন্ত একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখানে রাজকার্যের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে আমি রাজার দেওয়া তেল আর প্রদীপটি কিভাবে ব্যবহার করি? আর আমার তো ব্যক্তিগতভাবে অত অর্থ নেই যে এত বড় প্রদীপ জ্বালিয়ে এত তেল খরচা করে বিরাট আলো দেব, আর তার দরকারও নেই। তার কারণ আমি খুব ভালোভাবেই আপনাদেরকে দেখতে পাচ্ছি, আর এতে আমাদের আলাপচারিতার কোনো অসুবিধেও হবে না।
আর সেজন্যেই আমি বড় প্রদীপটা নিভিয়ে দিলাম। আমার ব্যক্তিগত কাজের জন্য আমার এই ছোট প্রদীপটি থাকে। এটা বলার পর চাণক্য বললেন, পণ্ডিত মশাই, আমাকে ভুল বুঝবেন না। যদি কোনো অপরাধ করে ফেলি ক্ষমা করবেন। এবার অন্তত বলুন, আপনাদের আমার কাছে আগমনের কারণ কি? এই কথা শোনার পর পণ্ডিতরা বললেন, আমরা আপনার নাম অনেক শুনেছি, কিন্তু আপনাকে চোখে দেখার সৌভাগ্য এতদিন আমাদের হয়নি। আজ আপনাকে সচক্ষে দেখতে এসেছিলাম যে আপনি কেন মানুষের কাছে এত প্রিয়, এত বিখ্যাত হয়ে উঠেছেন। আর এখানে এসে আমরা যা দেখলাম তাতে করেই বুঝে গেলাম যে কেন আপনি এত বিখ্যাত হয়েছেন, মানুষের এত প্রিয় হয়েছেন। যে মানুষ সুযোগ পেয়েও রাজকোষের অর্থ নিজের কাছে ব্যবহার করতে চায় না, তার চেয়ে বড় মনের মানুষ আর কে হতে পারে? তো এই ছিল চাণক্য বা কৌটিল্য। তার লেখা অর্থশাস্ত্র নামে রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত যে বইটি, তা ইতিহাসের একটি অমূল্য সম্পদ। চন্দ্রগুপ্ত মৌর্যের আমৃত্যুকাল তিনি মন্ত্রী ছিলেন, এমনকি তার মৃত্যুর পর তার পুত্র বিন্দুসারও চাণক্যকে তার মন্ত্রী করেছিলেন, পরামর্শদাতা করেছিলেন। যদিও চাণক্য মন্ত্রিত্ব নিতে অস্বীকার করেছিলেন, কিন্তু তাকে বিন্দুসার ছাড়েনি। পরবর্তীকালে চাণক্যকে তার মন্ত্রিসভা থেকে বহিষ্কার করেন। চাণক্য বনে গিয়ে আহার বন্ধ করে তপস্যায় রত থাকেন। বিন্দুসার পরে বুঝতে পেরে চাণক্যকে আনতে গেলেও তিনি আর ফেরেননি। এই হলো চাণক্য, আর এই হলো চাণক্য সম্পর্কে আমার আজকের নিবেদন। আশা করি চাণক্য সম্পর্কে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করো আর লাইক করো। আর পরবর্তী এই ধরনের গল্প আলোচনা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো।